আরে তুমি এখানে? তবে বৌদি, হুম? তোমারও জিম জয়েন করে নেওয়া উচিত। বুঝতে পারছি না তুমি এতক্ষণ ধরে কার অপেক্ষা করছো। দিদি, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না। বাবা শুধু কিছুক্ষণ, আর কিছুক্ষণ। শোনো না, তুমি এখন তোমার বন্ধুদের কথা ছাড়ো। তুমি এখন তাড়াতাড়ি প্রিয়ম দিদিকে খাবারটা খাইয়ে দাও, যাতে আমরাও সবাই এখন খেতে পারি। শুধু আর 2 মিনিট, ও এক্ষুনি চলে আসবে। দেখো, ও চলে এসেছে। এক্সকিউজ মি, রোহান। সরি ভাই, লেট হয়ে গেল। কেমন আছিস? বিয়ের প্রথম দিনই আমার বউ রেগে যাক, এটাই চাস নাকি তুই? সরি ভাই। আর বৌদি, আপনার কাছে তো কান ধরে ক্ষমা চাইছি। আসলে কি বলুন তো, রোহানকে তো তাও আমি ওয়েট করাতে পারবো, কিন্তু আপনাকে ওয়েট করানো আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে। আর এর জন্য আপনি আমাকে যাই শাস্তি দিন না কেন, আপনার এই দেওরটা হাসতে হাসতে স্বীকার করে নেবে। আর কতক্ষণ লাগবে গো? আরে তুই বস না, ওয়েট কেন করছিস? আরে খাওয়া এবার বৌদিকে। কি ভাই রোহান, তুই বিয়ের পর প্রথম দিনই বৌদিকে ঝাল খাইয়ে দিলি? দেখ, আসলে ব্যাপারটা কি বলতো, মিষ্টি সম্পর্কের প্রথম শুরুটা না সব সময় মিষ্টি দিয়ে শুরু করা উচিত। বৌদি, মুখটা খুলুন। ও সরি। আরে আরে, এটা কি করছো তুমি? এই মুহূর্তটার জন্য আমি অনেক বছর ধরে অপেক্ষা করেছি। কি এমন আছে এই মুহূর্তটার মধ্যে? এই সময়ের প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে অনুভব করতে চাই। নিজের এই চোখের মধ্যে তোমাকে আমি বন্দি করে রাখতে চাই। আরে বাহ, তোমার মধ্যে তো বেশ কবি কবি ভাব আছে। হুম? কি আর করা যাবে, তোমার এই সৌন্দর্য আমাকে পাগল করে দিয়েছে। প্রিয়ম, হুম? আমার যেন এসব কিছু বিশ্বাসই হচ্ছে না যে তোমার মতো একজন সুন্দরী আমার স্ত্রী হয়েছে। সত্যি বলতে, তোমায় পেয়ে আমি খুব খুশি। আরে তুমি এখানে? তুমি কখন এলে? ওই তখনই বৌদি, যখন থেকে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওয়েট চেক করছিলে।
অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারিনি তুমি কখন এসেছো। বলো, হঠাৎ করে এলে? আসলে এই বাড়ির সামনে আমার বাইকটা খারাপ হয়ে গেল, রোহনের বাইকটা চাই। আমি কাকুর কাছে গেলাম, তখন উনি বললেন যে চাবি তোমার কাছে আছে। আর আমি ভাবলাম যে চাবির বাহানায় তোমার সাথেও দেখা হয়ে যাবে। আচ্ছা, তার মানে চাবি নেওয়ার বাহানায় আমাকে দেখতে এসেছিলে। হুম, সত্যি বলবো নাকি মিথ্যে? সত্যিটাই বলো। আমি মজা করছিলাম বৌদি, আমি চাবি নিতেই এসেছি। তবে তুমি একাই যাচ্ছ নাকি তোমার সাথে তোমার গার্লফ্রেন্ডও যাচ্ছে? গার্লফ্রেন্ড আর আমার? ভালো মজা করো তুমি। কেন? এত হ্যান্ডসাম তুমি, এত ট্রেন্ড ফিগার তোমার, কেউ নিশ্চয়ই আছে মনের মানুষ। দেখো, বৌদির কাছে লুকিয়ে কি লাভ? আমি তোমার বৌদি হই, এইটুকু তো বলতেই পারো আমাকে। বলো, এখনো খুঁজে পাওনি? আছে তো অনেকে, কিন্তু ওকে পছন্দ হচ্ছে না। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। বলো, কেমন মেয়ে পছন্দ তোমার? সত্যি যদি বলতে হয় বৌদি, তাহলে একদম না, তোমার মতো। বড্ড মজা করো কিন্তু তুমি। এই নাও চাবি। থ্যাংক ইউ। তবে বৌদি বলছিলাম, হুম, তোমারও জিম জয়েন করে নেওয়া উচিত। এই কাছেই আমি আমার নিজের জিম খুলেছি। তার মানে? মানে হলো এটাই, যদি তুমি জিম জয়েন করে নাও তাহলে তুমি আরো বেশি ফিট হয়ে যাবে। আর তারপর তোমায় আয়নার দিকে তাকিয়ে ওয়েট চেক করার টেনশন নিতে হবে না। হ্যাঁ, সেটা তো তুমি ঠিকই বলেছ। আমি আজকেই বাবার সাথে কথা বলছি। জানিও আমাকে, আমি আসছি। বাহ বৌমা বাহ, আজকে খাবার খেয়ে মন ভালো হয়ে গেল। সবকিছু খুব টেস্টি হয়েছে, কি তাই না? আরে বাবা, বৌমাকে পছন্দ কে করেছে? বৌমা সবসময় এমনই হাসি খুশি থেকো মা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা। আমি সব সময় তোমাদের মেয়ের মতনই তোমাদের দুজনের খেয়াল রাখবো। বাবা, আমি তোমার থেকে কিছু চাইতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলো কি চাই তোমার? ওই আসলে বিয়েতে ভালো মন্দ খেয়ে ওজন বেড়ে গেছে, তাই তোমরা যদি অনুমতি দাও আমি জিম জয়েন করতে পারি। যদিও ওজন বেড়েছে বলে মনে হচ্ছে না, কিন্তু জিম করা, হেলদি থাকা খুবই ভালো। কারণ বৌমা ফিট হলে ফ্যামিলি হিট। দেখো, এতে আমার কোনো আপত্তি নেই। এটা আবার কোনো কথা হলো? আমি 30 বছর সংসার করছি, আমি তো কোনোদিনও জিমে যাইনি। বৌমা, তুমি এই বাড়িতেই শতরঞ্চি পেতে যোগা করে নিও, ওসব জিম টিম যাওয়ার দরকার নেই। আরে মা, প্রিয়ম তো শুধু জিম জয়েন করতে চাইছে, আর জিম তো আমাদেরই, তাই টেনশন করার কিচ্ছু নেই। কিচ্ছু হবে না মা, রাজি হয়ে যাও না। প্লিজ মা, প্লিজ। ওকে প্লিজ যেতে দাও, আরে ছাড়ো না, যেতে দাও। প্লিজ মা। ঠিক আছে, তোমরা যখন এত জোর করছো তাহলে আমিও রাজি।
আরে বৌদি, তুমি এখানে কি করছো? হ্যাঁ? কিছু বলতে চাও আমাকে? তুমিই তো বলেছিলে যে ওয়ার্কআউট করলে ওয়েট কমে যাবে, তাই জিমে চলে এলাম। আরে তুমি হাসছো কেন? বৌদি, তুমি এই শাড়ি পরে ওয়ার্কআউট করবে? হ্যাঁ, কেন? শাড়ি পরে ভালো লাগছে না? না না, দেখো, ভালো লাগার বিষয় নয়, কিন্তু বৌদি, শাড়ি পরে ওয়ার্কআউট করা যায় না। ওই দেখো, ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ তুমি? এই ড্রেস পরে ওয়ার্কআউট করতে হয়। কিন্তু আমার কাছে তো ওরকম জামা কাপড় নেই। বৌদি, ধরে নাও তোমার এই প্রবলেমটাও আমি সলভ করে দিয়েছি। কি করে? চলো আমার সাথে। বৌদি, হ্যাঁ? আমার মনে হয় যে এটা একদম ঠিকঠাক হবে। না না, এটা একটু বেশি ছোট হয়ে যাবে না? আরে না না বৌদি, আমি বলছি তো, এটা আর এটা একদম পারফেক্ট হবে। তুমি একটা কাজ করো, তুমি সোজা ট্রায়াল রুমে যাও আর এই দুটো ট্রাই করে এসো। না, আমার লজ্জা করছে। ওহ কাম অন বৌদি, ডোন্ট বি শাই। দেখো, তুমি একবার আমার কথা শুনে ট্রাই তো করে দেখো, যদি পছন্দ না হয় তাহলে শাড়ি তো আছেই, তাই না? বৌদি, এই জ্যাকেটটা কেন? আসলে আমার একটু ঠান্ডা লাগছে, তাই আমি জ্যাকেটটা পরে নিলাম। বৌদি, এই রকম গরম ওয়েদারের মধ্যে তোমার শীত করছে নাকি তুমি লজ্জা পাচ্ছ? হ্যাঁ? আচ্ছা একটা কথা বলো, তুমি কোনোদিন কোনো স্পোর্টস পার্সনকে শাড়ি পরে খেলতে দেখেছো? না। তাহলে জিম করাটাও তো একটা স্পোর্টস অ্যাক্টিভিটি, তাই না? তাহলে তুমি লজ্জা পাচ্ছ কেন? যাও প্লিজ জ্যাকেটটা খুলে এসো। কিন্তু যদি কিন্তু কিচ্ছু না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ জ্যাকেটটা খোলো। একটা সত্যি কথা বলবো, যদি রোহান তোমাকে এইভাবে দেখে না, ও একদম পাগল হয়ে যাবে। সত্যি? তুমি নিজেই দেখে নাও। প্রিয়ম, আজকে কি করতে চাইছো তুমি? ভালো লেগেছে তোমার? খুব ভালো। সত্যি? হ্যাঁ, কারণ তুমি আসার পর থেকে আমি হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হয়ে গেছি। সেটা কি করে? ওটা এরকম ভাবে, আমি এমন একজন স্ত্রী পেয়েছি যে খুব মিষ্টিও আর খুব দুষ্টু, যতটা ঘরোয়া ততটাই স্টাইলিশ। আমি কখনো ভাবতেই পারিনি যে এই লুকে তোমায় এতটা সুন্দর দেখতে লাগবে। খুব ভালো চয়েস তোমার। আমার ভালো চয়েস? না না, এটা ঠাকুরপো চয়েস করে দিয়েছে। আমি আসলে জিমে শাড়ি পরে চলে গিয়েছিলাম, সেই জন্য ঠাকুরপো আমাকে শপিংয়ে নিয়ে গেল। দেখতে হবে তো বন্ধুকার, ভালোই করেছে। তোমাকে একদম বেবি ডল লাগছে। কিন্তু সত্যিটা হলো যে এই বেবি ডলের একমাত্র সুপারস্টার শুধু তুমি। সত্যি? তা নয় তো কি। ওয়ান মো। হ্যাঁ, চলো চলো, হয়ে যাবে। ইয়েস, কাম অন। আরে আরে, কেউ এটা তোলো আমার উপর থেকে। আরে হাই, কেমন আছো?
হাই বৌদি, আমি তো ভাবলাম তুমি আসবেই না। আজকেও কি তোমার শীত করছে? বৌমা, কোন দিকে মন তোমার? সব সময় দেখছি অন্যমনস্ক। দেখো তরকারিটা পুড়িয়ে ফেললে। আসলে আমি ভাবছিলাম যে এত দেরি হয়ে গেছে, রোহান এখনো এলো না। সত্যি বলছো? মনে তো হচ্ছে না। মাথায় তোমার অন্য কিছু চলছে মনে হচ্ছে। কেন মা, এমন কেন বলছো তুমি? আরে গত কয়েক মাস ধরে দেখছি তোমার মন অন্যদিকে। ক্ষমা করে দাও মা, আমি এক্ষুনি নতুন করে আবার এই রান্নাটা করে দিচ্ছি। প্রিয়ম, কি হয়েছে তোমার? আরে কিছু না, বৌদি একটু হেভি ওয়েট তোলার চেষ্টা করছিল, একটু ক্র্যাম্প লেগেছে জাস্ট। দেখো আমাকে কোথায় ক্র্যাম্প লেগেছে, দেখাও। তুমি বেশি চিন্তা করো না, আগের থেকে এখন একটু ভালোই লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে বাড়ি নিয়ে যাই, চলো। হ্যাঁ। এত মন দিয়ে কি ভাবছো? কিছুই না, আসলে জিম করার জন্য বডি পেন হচ্ছে খুব। ঠিক আছে, তাহলে আমি ম্যাসাজ করে দেবো, তোমার ভালো লাগবে। আরে না না, চলো তাহলে ঘুমাতে যাই। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো।
অঙ্কুরের মন এখন জিমে থাকে না ভাই। হ্যাঁ ভাই, দেখ না সবাইকে উল্টো পাল্টা এক্সারসাইজ করাচ্ছে। ওর এখন মন কোন জায়গায় আটকে আছে জানিস তো তুই? হ্যাঁ, অঙ্কুর কোথায়? কি হয়েছে বৌদি, সব ঠিক আছে তো? যেটা প্রশ্ন করেছি শুধু সেটার উত্তর দাও আমায়। আজকে সকাল থেকেই ওর মাথাটা খারাপ হয়ে আছে। আমাকে লেগের জায়গায় শোল্ডার আর আমার গার্লফ্রেন্ড রিয়াকে বাইসেপের জায়গায় কার্ডিওর এক্সারসাইজ করিয়ে দিয়েছে। আর ওই দেখো রোহন সকাল থেকে দৌড়তে বলেছে, কিন্তু ও জানে যে ও দুটো হাঁটুতেই প্রবলেম রয়েছে। অঙ্কুর, আমার কথাটা শোনো। আমি আর নিজেকে আটকাতে পারছি না, আর আমি সহ্য করতেও পারছি না, আর তোমাকে ছেড়ে থাকতেও পারছি না। আমারও একই অবস্থা। সব সময় শয়নের স্বপ্নে তুমি আমার মাথায় ঘুরেই চলেছ। আমাদের কিছু একটা করতে হবে। জিমে দেখা করাটা আর সেফ হবে না। সমস্ত জিম মেম্বার্স আর স্টাফেদের নজর শুধু আমাদের দিকেই থাকে। আমার কাছে একটা প্ল্যান আছে। সেভাবে আমরা রোজ দেখা করতে পারবো। তাই কিভাবে, কোথায় দেখা করবে? কিভাবে আর কোথায় সেই সব ভাবতে হবে না। আমি তোমায় কল করব। হুম? বাবা, মায়ে নাও দুধ। আরে বৌমা, এসবের কি দরকার ছিল? আর আমরা এমনিতেও রাতে ঘুমানোর আগে দুধ খাই না। হ্যাঁ আমি জানি বাবা, কিন্তু তাও আমি তোমাদের বৌমা, তাই তোমাদের খেয়াল তো আমায় রাখতেই হবে। এটা তো আমার কর্তব্য, তাই না? আর মায়ের ক্যালসিয়ামের সমস্যা আছে, তাই সেই জন্য আজ থেকে প্রতিদিন রাতে তোমাদের দুধ খেতে হবে। তোমাকে তো আমাদের বৌমা নয়, মেয়ে বলেই মনে হচ্ছে। এবার একটা নাতি নাতনিকে ঘরে নিয়ে এসো, তাহলে এই পরিবার সম্পূর্ণ হবে। নাতি নাতনি তো ঘরে আসবেই বাবা, কিন্তু তার জন্য তোমাদের খুব গভীর ঘুমোতে হবে, আর এই দুধটা তার জন্যই। রোহন, হুম? দুধটা খেয়ে নাও। আরে প্রিয়ম, আমি না একটা বড় প্রজেক্টে ব্যস্ত রয়েছি, আর তুমি তো জানো যে আমার দুধ খেতে ভালো লাগে না। সব সময় কাজ কাজ কাজ, মাঝে মাঝে নিজের বউয়ের কথাও তো ভাবতে পারো। তোমার কাছে তো আমার জন্য সময়ই নেই। তাই নাকি? তাহলে নাও, কাজ শেষ। কি ব্যাপার ম্যাডাম, আজ তো আপনি খুব মুডে রয়েছেন মনে হচ্ছে। ধুর, আচ্ছা ঠিক আছে, বেশ তাহলে আজ তোমাকে খুশি করার দায়িত্ব আমার। কিন্তু তার জন্য তোমায় এই দুধটা খেতে হবে। আমার এই দুধের গ্লাসের প্রয়োজন নেই। আচ্ছা তাই নাকি? আমি মানছি যে কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্স একদম নয়। এই জন্য দুধটা খেয়ে নাও। প্লিজ রোহন, আমার জন্য। তোমার জন্য তো বিষও খেতে পারি আমি। তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমায় কোনো কিছুতেই না বলতে পারি না। ঠিক আছে ঠিক আছে, খাচ্ছি। তুমিও খাও। হ্যাঁ হ্যাঁ, তুমি খাও না, আমিও খাচ্ছি।
ভেরি গুড। প্রিয়ম, আমার না ঘুম ঘুম পাচ্ছে। রোহান, ঘুমোতে দাও। হ্যালো, হ্যালো। কি ব্যাপার, এত রাতে ফোন করলে? তোমার সাথে দেখা করব। হ্যাঁ, দেখা হচ্ছে তো কাল? না, আমি এখনই দেখা করব। এখনই? কিন্তু এখনই কিভাবে দেখা করবে? আই মিন, তুমি বাড়ি থেকে বেরোবে কি করে? আমি বাড়ি থেকে বেরোবো না, তুমি আমার বাড়িতে আসবে। কি? হ্যাঁ, আমি তো তোমাকে বলেছিলাম আমি একটা প্ল্যান করেছি। এবার তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। তুমি বাড়ির বাইরে এসে আমাকে ফোন করো। ঠিক আছে। মাঝে মাঝে অবৈধ সম্পর্কের আড়ালে এমন কিছু অপরাধ গড়ে ওঠে যা মজবুত থেকে মজবুত সম্পর্কেও ভাঙন ধরিয়ে দেয়। নমস্কার, আমি আপনাদের রবি কিষান স্বাগত জানাই সমস্ত ভারতবাসীকে আজকের এই রোমহর্ষক ক্রাইম ফাইলসের নতুন কাহিনীতে, যেখানে একটি হাসি খুশি পরিবার শেষ হয়ে যায়। কেন সবাই বুঝতে পারি না সাময়িক সুখের জন্য নিজের লোকেদেরই কেন এত কষ্ট দিয়ে থাকে? কেন এক বিবাহিত জীবন থাকা সত্ত্বেও প্রিয়ংবদা অবৈধ সম্পর্কের এমন রাস্তায় চলে গেছিল যে তার পরিণাম কি হতে পারে তার কোনো বিন্দুমাত্র ধারণা ছিল না। কি পরিণতি হবে এই কাহিনীর? শুধু দাঁড়িয়ে দেখতেই থাকবে নাকি কিছু করার ইচ্ছাও আছে? ইচ্ছে তো অনেক কিছুই আছে, তাই তো তুমি বলার সঙ্গে সঙ্গে এখানে চলে এলাম। কিন্তু প্রিয়ম, বাকিরা সবাই কোথায়? তুমি প্রচুর প্রশ্ন করো, আমার অত প্রশ্ন একদম পছন্দ নয়। প্রিয়ম, এভাবে বাড়িতে দেখা করাটা ঠিক নয়। তুমি প্রচুর কথা বলো। প্রিয়ম, এটা কোথায় নিয়ে এলে তুমি আমাকে? রোহান যদি উঠে পড়ে তাহলে কি ভাববে? আবার প্রশ্ন? ও এখন উঠবে না। ও এখন উঠবে না মানে? তুমি কি ওকে? তেমন কিছুই নয়, আমি বাড়িতে সবাইকে ঘুমের ওষুধের হাই ডোজ দিয়েছি। এখন এরা একেবারে সকালেই উঠবে। তুমি ধরে নাও যে আজ থেকে প্রতি রাতে এই বাড়িতে শুধু আমরাই জ্ঞানে থাকবো। বাহ বৌদি, তুমি তো একদম জিনিয়াস দেখছি। আচ্ছা, নিজের বন্ধুর সামনে তার বউকে এত সম্মান দিচ্ছ? এখন থেকে আমাকে প্রিয়ম বলো।
হ্যাঁ রে, সকাল সকাল মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? জানি না কেন বাবা, সকাল থেকে মাথাটা কেমন যেন ধরে আছে। আমারও মাথাটা ভারী ভারী তাই মনে নাকি? হচ্ছে। প্রণাম নিও বাবা, হ্যাঁ, প্রণাম নিও মা। ভালো থাকো। গুড মর্নিং। গুড মর্নিং। কালকে তো তুমি খুব মুডে ছিলে, কি? আমার ভালো লেগেছে। আমার কিছু মনে পড়ছে না কেন? হুম, কিছু মনে পড়লো? না। তাহলে তুমি ঘুমিয়েই থেকো, কেন? কারণ তুমি ঘুমের ঘোরে জ্ঞানে তো ছিলে না, কিন্তু খুব মুডে ছিলে। ফিসফিস করে কি বলছো তোমরা? ও কিছু না মা, কাল রাতের কথা বলছিলাম। তোমারও কি মাথা ব্যথা করছিল? না না বাবা, আসলে তোমাদের দুধ খাওয়ার অভ্যেস নেই তো, তাই জন্য হয়তো মাথায় একটু ব্যথা হচ্ছে। কিছু হবে না, আস্তে আস্তে তোমাদের দুধ খাওয়ার অভ্যেস হয়ে যাবে। হুম, আজ থেকে প্রতি রাতে এ বাড়িতে চলবে আমার রাজত্ব, আর তার জন্য তোমাদেরকে প্রতি রাতে অজ্ঞান হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার অভ্যেস করতে হবে। তবেই তো আমি মজা করতে পারবো, আর এই বোরিং লাইফ থেকে আমি মুক্তি পাবো। রোহান যদি উঠে পড়ে কি হবে? কিচ্ছু হবে না। বৌমা, কি হচ্ছে এসব? আর তুই আমার ছেলের ঘরে কি করছিস? আমি এক্ষুনি ওকে ডেকে তুলছি। বাবা, ওঠ, ওঠ, ওঠ। দেখ দেখ ওরা কি কাকু, করছে। কাকু, কাকু, শান্তন, কাকু, আমার কথাটা শোনো। আরে বাবা বাবা বাবা, একবার আমার কথাটা তো শোনো। আমি এই যা সব করছি তোমার ছেলে বলেছে বলেই করছি, যাতে তুমি তোমার নাতি নাতনির মুখ দেখতে পাও। বাবা, এই সমস্ত কথা তুমি অন্য কাউকে বলবে। বাবা, সরে শোনো। যাও। বাবা। আমি এক্ষুনি পুলিশকে ডাকবো। কাকু, আমার কথাটা শুনুন, দেখুন। আরে বাবা, প্রচুর দম আছে এই পুরোর, পাটা চেপে ধরো।
একে নিয়ে এখন কি করব? শ্বশুর মশাই, ব্যাস শুধু এটাই করব। একে ওর বেডরুমে গিয়ে শুইয়ে দিই। সকালে উঠে সবাই এটাই ভাববে যে বাবার হার্ট অ্যাটাক এসেছিল আর মারা গেছেন। মা, যবে থেকে বাবা মারা গেছেন তুমি না কিছু খাচ্ছ, না কারোর কথা শুনছো। তুমি নিজের কথা ভাবাই ছেড়ে দিয়েছো। যদি এইভাবেই চলতে থাকে তাহলে তোমার শরীরটা তো আরো ভেঙে পড়বে। তাই জন্য মা, প্লিজ তুমি দুধটা খেয়ে নাও। না বৌমা, আমার এখন আর কিছুই খেতে ইচ্ছে করছে না। ও এমন ভাবে কি করে আমায় ছেড়ে চলে গেল, ওর কথা যে খুব মনে পড়ছে। ভগবান ওর জায়গায় বরং আমাকে তুলে দিতে পারতেন। মা দেখো, তুমি এরকম বলো না। তোমার কিছু হয়ে গেলে আমাদের দুজনের কি হবে বলো তো? প্লিজ মা, খাওয়া দাওয়া ঠিক সময় মতো করো। আমরা বাবাকে তো বাঁচাতে পারলাম না, কিন্তু আমরা তোমাকে হারাতে চাই না মা। প্রিয়ম বলছে দুধটা খেয়ে নাও মা। প্লিজ মা, প্লিজ খেয়ে খেয়ে নাও। নাও মা। কারণ যদি বাবার মতো তুমিও মাঝরাতে জেগে যাও তাহলে তোমাকেও ওনার কাছে পাঠিয়ে দিতে হবে। রোহন, তুমিও চলো, গিয়ে কিছু খেয়ে নেবে। মাকে একটু বিশ্রাম নিতে দাও। বলা হয় এক অপরাধী তার অপরাধ গোপন করার জন্য প্রতিবার দ্বিতীয় অপরাধের আশ্রয় নেয়। এই একই ভুল প্রিয়ংবদা আর অঙ্কুরও করেছিল। নিজেদের অবৈধ সম্পর্ককে গোপন রাখার জন্য তারা দ্বিতীয় ও জঘন্য অপরাধের আশ্রয় নেওয়াই স্থির করল। এটাই ওদের সব থেকে বড় ভুল ছিল। আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ক্রাইম ফাইলস। প্রিয়ম, এসব এসব কি হচ্ছে? পুরো ফ্যামিলির কি রাত জাগার অভ্যেস হয়ে গেছে নাকি? শান্তি দেবে না তোমরা বাবা ছেলে মিলে? আমার 2 মিনিটের সুখ তোমরা সহ্য করতে পারো না? প্রিয়ম, এসব কি হচ্ছে? তুমি উঠলে কেন? প্রিয়ম, এসব হচ্ছেটা কি? অঙ্কুর, তুই তো আমার বন্ধু তাই না? তাহলে তুই আমার সাথে এরকমটা করলে কি করে? হ্যাঁ, আমি তোর বন্ধু, কিন্তু আমি প্রিয়মকে ভালোবাসি। এসব কি বলছিস তুই? প্রিয়ম, এসব কি সত্যি? হ্যাঁ, এটাই সত্যি। আমি অঙ্কুরকে খুব ভালোবাসি। প্রিয়ম, তুমি আমার সাথে এরকমটা করলে কি করে? অঙ্কুর, তুই চলে যা এখান থেকে। না থাক, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? তোর ঘুম থেকে ওঠাটা উচিত হয়নি। এবার তোকেও তোর বাপের মতো মরতে হবে। কি? তুই আমার বাবাকে মেরেছিস? হ্যাঁ, আমরাই তোর বাপকে মেরেছি।
আর এবার তুইও মরবি। এই বেবি ডলের একমাত্র সুপারস্টার শুধু তুমি। কিছু মনে পড়লো? না, তাহলে তুমি ঘুমিয়েই থেকো। অঙ্কুর, তুমি এখান থেকে যাও, বাকি আমি সব সামলে নেব। তুমি যাও। রোহন, রোহন, মা, মা কোথায়? মা এদিকে এসো, মা দেখে যাও। আমার ভাগ্নে দিদি রোহানের এইভাবে মারা যাওয়া, এটা আমি মানতে পারছি না। এর মৃত্যুর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে। আমাদের পুলিশকে জানানো উচিত। হ্যাঁ ভাই, তুই ঠিক কথা বলেছিস, আমাদের পুলিশকেই ডাকা উচিত। আমি ফোন করছি। শোনো না মামা, আপনি এরকম কেন করছেন? আমার ভালোবাসার মানুষটার মৃত্যুর পরেও আমি কষ্ট পেতে দেখতে পারবো না। না, শোনো না মামা, আপনি এরকম করবেন না। মা গো, তুমি মামাকে একটু বোঝাও না। আমি তোর কষ্ট বুঝতে পারছি, কিন্তু তোর কি মনে হয় না আমাদের রোহানের মৃত্যুর কারণটা আমাদের জানা উচিত? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী আপনার ছেলের ন্যাচারাল ডেথ হয়নি। ওনার ভিসেরা রিপোর্টে ডাক্তাররা ঘুমের ওষুধের নমুনা পেয়েছে। ওনাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। বেশ কিছুদিন ধরে উনি ঘুমের ওষুধ খাচ্ছিলেন। ওনার কোনো সমস্যা ছিল? না তো, আমার ছেলে তো কোনো রকমই ওষুধ খেত না। তাহলে ওনাকে ঘুমের ওষুধ কে দিতেন? আরে আপনি এসব কি বলছেন? আপনি বলতেটা কি চাইছেন? আমি বলতে চাইছি যে বাড়িতে রান্না বান্না কে করেন? আচ্ছা, কিছুদিন ধরে বাড়ির খাবারের মধ্যে কোনো চেঞ্জ, কোনো পরিবর্তন? না তো, তেমন কোনো পরিবর্তন ছিল না। হ্যাঁ, একটা পরিবর্তন। সেটা কি? কি পরিবর্তন? গত 6 মাস ধরে বৌমা আমাদের রাতের বেলায় দুধ দেওয়া শুরু করে। মা, তুমি এসব কি বলছো? তোমার কি মনে হয় যে দুধে ঘুমের ওষুধ আমি মেশাতাম? ম্যাডাম, আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না। সেটা খুঁজে বার করা আমাদের কাজ, যে দুধে ঘুমের ওষুধ কে মেশাতো। স্যার, ওষুধের দোকানের লোকেরা চিনে ফেলেছে কে ওষুধগুলো নিয়ে যেত। গুড, নিয়ে এসো ওকে। ইয়েস স্যার। নিন, ঘুমের ওষুধ কে নিয়ে আসতো সেটার খোঁজ পাওয়া গেছে। এখন দুধে ঘুমের ওষুধ কে মেশাতো সেটা শুধু খুঁজে বার করতে হবে। দেখো, আমি কিন্তু জানি যে খুনটা তোমরা দুজনেই করেছো, কিন্তু আমার প্রশ্ন হলো কেন? যা যা জিজ্ঞেস করছি বলে দে, না হলে এই লাঠির দুঘা খেলেই সব বেরিয়ে আসবে। কি হলো রে?
পুরো বডিতে তো হাওয়া ভরা আছে, আমি যদি চাই তাহলে সব বার করে দেবো। তাই চুপচাপ যা জিজ্ঞেস করছি বলে দে, নাহলে আমি বলছি, আমি বলছি। রাক্ষসীরাও বোধহয় এরকম করে না। তুই তো রাক্ষসীর থেকেও ভয়ঙ্কর। বৌমা হয়ে আমার স্বামী আর ছেলেকে মেরে ফেললি। ভগবানের শাস্তি তোকে দেবে। প্রিয়ংবদা একজন ভালো গৃহিণী হতে পারত, কিন্তু সে বিবাহিত জীবনের পরিবর্তে অবৈধ ভালোবাসার অপরাধ করে বসে। প্রিয়ংবদার গল্প থেকে আমরা শুধু এই শিক্ষা পাই যে যদি আপনারা বৈবাহিক জীবনের বাইরে গিয়ে কোনো অবৈধ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন, তাহলে আপনি শুধু নিজেকে নয়, নিজের পরিবারকেও ক্ষতিগ্রস্ত করবেন, তাদের ধ্বংস করে ফেলবেন। এই জন্যই বলা হয় সব অপরাধেরই একটা বার্তা থাকে, যা শোনা খুব জরুরি। কিছু ভুল হওয়ার আগে তাকে কিন্তু শুধরেও নেওয়া যায়। মনে রাখবেন, বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস সব সময় মারাত্মক এবং প্রাণঘাতী হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেখানে অন্যায় এক নতুন গল্প সম্পর্ক, ভালোবাসার নৈতিক শিক্ষাকে চুরমার করে দেবে। ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন আর আপনার প্রিয় রবি কিষানের সাথে দেখতে থাকুন ক্রাইম ফাইলস। জয় হিন্দ।